আলাইকুম। ক্লাস 10 তোমাদের এখন বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যাগুলোর কিছু সমাধান করা হচ্ছে। তো প্রথম দিনে আমাদের 3টে অঙ্ক করা হয়েছে, দেখানো হয়েছে। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তার আগে বলি যে দেখো, এই চ্যাপ্টার নতুন কোনো সূত্র নেই। যেগুলো আমরা সূত্র ব্যবহার এখানে আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি আগেই করে ফেলেছি। যেমন থাকতে পারে এখানে বিভিন্ন ঘনবস্তু, মানে হচ্ছে যে আমরা পরিমিতির যে ঘনবস্তুগুলো নিয়ে আমরা অঙ্ক করলাম সেগুলোরই একটা সংমিশ্রণ। তা প্রথমেই বলি আমাদের যে পরিমিতির যে অঙ্কগুলো করেছি তার মধ্যে প্রথমেই ছিল আমাদের আয়তঘন বা ঘনক, এরকম ধরনের জিনিসগুলো ছিল। তারপরেই ছিল লম্ববৃত্তাকার চোঙ, তারপর ছিল গোলক এবং তারপরে ছিল শঙ্কু। তো এই 4টে ঘনবস্তুর আমাদের তার পার্শ্বতল, তার ঘনফল, তার সমগ্রতল ইত্যাদি এগুলো আমাদের সূত্রগুলো জানা আছে। তো এই সূত্রেরই ব্যবহারগুলো আমাকে এখানে একসঙ্গে এখানে দেখানো হয়েছে। যে কখনো আছে গোলককে গলিয়ে শঙ্কু তৈরি করা, কখনো আছে ঘনক থেকে শঙ্কু তৈরি করা, সবথেকে বড় মাপের শঙ্কু কীভাবে তৈরি করা যাবে, সবথেকে বড় মাপের চোঙ কীভাবে কাটা যাবে ইত্যাদি এই ধরনের অঙ্কগুলো এখানে দেখা যাবে। এখানে বেশিরভাগ অঙ্কগুলোই আমাদের ঘনফল দিয়ে ব্যবহার করা হয়েছে। ঘনফল কীভাবে বুঝবো যে একটা থেকে আর একটা দুটোরই ঘনফল নির্ণয় করতে। যেমন ধরো কোনো একটা জিনিসকে গলিয়ে বলছে আর একটা নতুন জিনিস তৈরি করা, এইরকম শব্দ যদি থাকে তাহলে আমাদেরকে করতে হবে কি না, দুটোরই ঘনফল করে ঘনফলের সূত্র বসাতে হবে। এছাড়াও শুধুমাত্র কি ঘনফল ছাড়া, ঘনফল দিয়েই শুধু অঙ্কগুলো না, এছাড়াও অনেক অন্যরকম ধরনের অঙ্কগুলো আছে, সেগুলো তোমাকে বুঝতে হবে। অঙ্কটা পড়তে হবে বেশি, বুঝতে হবে বেশি, আর তারপরে অঙ্কগুলো শুরু করতে হবে। বেশ, আমরা আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আজকে আমরা 4 দাগের অঙ্কগুলোতে, 3 দাগের পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 4 দাগের অঙ্কটা শুরু করব। দেখো 4 দাগের অঙ্কটাতে এখানে দেওয়া আছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট নীলের শঙ্কু এবং নীলের লম্ববৃত্তাকার চোঙ। তাহলে বলেছে একই ভূমিতলের ব্যাসার্ধ। আগে ছবিটা আঁকি, একটা শঙ্কুর ছবি আঁকি। এটা একটা শঙ্কু, এটা হচ্ছে একটা চোঙ। তাদের ভূমিতলের ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতাটাও সমান। এইটা যদি এইচ হয়, এর এইচ যদি এটা হয় আর এর এইচ যদি এটা হয়, এই দুটো এইচ কিন্তু তাদের সমান। তাদের ভূমিতলের ব্যাসার্ধ সমান, এটা হচ্ছে আর, তাহলে এটাও হচ্ছে আর। এই আর ও দুজনারই সমান, এটা বলেছি। একই ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট বলে দিয়েছি। এবার বলেছে কি, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা তোমাকে বলে দিয়েছে। ভালো, আমরা এখান থেকে শুরু করে দেবো। দেখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদের কিন্তু সূত্রটা হচ্ছে পাই আর এল। তাহলে এল কি জিনিস? এলটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, এইটাকে বলা হয় এল। তাহলে এল আমার জানা নাই, এইচ আর দিয়ে আছে, তাহলে এল আমাকে বার করতে। এল কিভাবে বার করব? শঙ্কুর তির্যক উচ্চতা বলা হয়। তির্যক উচ্চতা নির্ণয় করা হয় সাধারণত এল দিয়ে। তাহলে এল, এই এলটাকে আমরা কি লিখবো? এল সমান আমরা জানি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এটা সমকোণ হবে, তাহলে এটা এইচ, এটা আর, তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, তাহলে এলটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের, তাহলে এল সমান আমরা কি লিখবো?
বা এল স্কোয়ার সমান আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এল স্কোয়ার সমান আমরা কি লিখব আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে শুধুমাত্র এল কত হবে, রুট হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল পেলাম। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতল, পার্শ্বতল বা বক্রতল, কিন্তু সমগ্র তলটা আলাদা জিনিস, পার্শ্বতল বা বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কত না, সূত্র হচ্ছে পাই আর এল। দেখো তাহলে পাই আর এল এর অনুপাত আমরা লিখব, তাহলে শঙ্কুটার গেল পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানতে পারলাম। এবার আমরা চোঙটা দিই, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি না, চোঙের পার্শ্বতল অবলিক দিলাম বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, আমরা সবাই জানি এটা। তাহলে এটা হলো কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাই আর এল বর্গ একক লিখতে হয়, বর্গ একক, এটাও বর্গ একক, কোনো একক নেই এখানে, তাহলে আমরা বর্গকে লিখব। তাহলে এখানে এইচটা কি এখানটা লিখব যে চোঙের এবং চোঙ, শঙ্কু এবং চোঙের, শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোরই সমান আছে। তাহলে শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ এবং এটা ধরে নিচ্ছি উচ্চতা হচ্ছে, ব্যাসার্ধটা হচ্ছে আর একক আর উচ্চতাটা হচ্ছে কত, ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে লিখে দিই, যথাক্রমে আর একক আর এইচ একক। আমরা ধরে নিয়েছি এখানে, ধরি শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতাটা যথাক্রমে একটা আর একক একটা হচ্ছে এইচ একক। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা সেই সূত্রে এরকম ভাবে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হলো, আর চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এর পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে আমাদের দেখো বলে দিয়েছে শঙ্কু এবং চোঙের পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:8। তাহলে আমরা শর্তে লিখতে পারি, শর্তে পাই আর এল অনুপাত, এখানে বর্গ একক অনুপাত করলে কেটে যাবে, আর 2 পাই আর এইচ সমান কত না 5:8, এটা বলে দিয়েছে 5:8। তাহলে এখানে দেখো পাই আমরা কেটে দিতে পারি, পাই আমরা কেটে দিতে পারি, আর যেহেতু দুজনেরই সমান সেটা কেটে দিতে পারি। তাহলে এল আর এইচ এটা তো কাটাকাটি হবে না, তাহলে এর মানে তো আমরা এইটা জানি, তাহলে এল মানে তো আমরা এইটা জানি, সেই জন্য এলটা করলাম। এল মানে এটা জানি, এল এর জায়গায় আমরা লিখে দেবো রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার অনুপাত 2h, 2 আর h সমান 5:8। দেখো রুট থাকলে আমরা কি করতে পারি, রুট থাকলে তো আমরা অঙ্কটা করতে পারবো না, তাহলে রুটটাকে আমাকে কি করতে হবে, রুটটাকে তুলতে হবে। তাহলে রুটটাকে তুলতে গেলে আমাকে বর্গ করতে হবে, আমরা এটা অনুপাতটা আগে লিখে নিই। তাহলে আর স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 2h সমান কত 5/8। এবার আমরা দেখো এটাকে যদি বর্গ করি, এটাকেও বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি, তাহলে রুটটা থাকবে না। এবার লিখবো উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে না, রুটের বর্গ করা মানে রুট চিহ্নটা চলে যাবে, তাহলে কি থাকলো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, শুধু রুটটা চলে গেল, রুটের ভিতরে যে সংখ্যাটা সেটা বসবে। আর 2h এর বর্গ করলে 4h স্কোয়ার সমান এখানে বর্গ করলে 25/64। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে নেব, এটা কোনাকুনি গুণ করলে দেখো
64r² প্লাস 64h² সমান 25 আর 4 গুণ করলে 100h²। এবার আমাদের h এর কাছে h টা নিয়ে যাব, আর এর কাছে r, তাহলে r তো এইদিকেই আছে, তাহলে 64r² সমান 100h² মাইনাস এটা প্লাস আছে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল 64h²। এবার দেখো 64r² লিখলাম, এদিকে তো বিয়োগ করা যাচ্ছে না, 64r² সমান 100 থেকে 64 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 36h²। আমাকে চেয়েছে, এবার চেয়েছে কি না উহাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। ব্যাসার্ধ এবং উচ্চতা, তাহলে ব্যাসার্ধ মানে r ধরেছি আর উচ্চতাটা h, তাহলে r² বাই h², ব্যাসার্ধের সঙ্গে উচ্চতা r² বাই h² সমান আমরা কি লিখতে পারবো, দেখো 36/64 লিখলাম। 36/64 কেন লিখলাম না, এটা কোনাকুনি গুণ করলে দেখো 36h² আর এটা গুণ করলে 64r² আসবে। এবার আমরা এটাকে কি করব, যদি কাটাকাটি করতে পারো কাটাকাটি করো, 4 × 9 = 36, 4 × 16 = 64, তাহলে তো আর থাকবে না। এবার r/h সমান কত, তাহলে r²/h² সমান যদি এটা হয় তাহলে এর বর্গমূল হয়ে যাবে, সমান 9/16 সমান r/h মানে একবার অনুপাত লিখে দিচ্ছি, তাহলে r অনুপাত h সমান আমরা কি লিখব, এর বর্গমূল কত 3 আর এর বর্গমূল 4 অর্থাৎ 3/4। অর্থাৎ এখানে লিখতে হবে যে উহাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। এটা একটা লাইন হতো r/h সমান 3/4 হতো, তাহলে r অনুপাত h সমান 3/4 হতো, 4 হবে। তাহলে আমাদের লিখতে হবে যে উহাদের উচ্চতা এবং ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হবে 3/4। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি, আমরা পরবর্তী অঙ্কটার দিকে চলে যাই। এবার যাচ্ছি 5-এর দেওয়ার অঙ্ক। আগে অঙ্কটা পড়ে নিই ভালো করে। দেখো 5-এর অঙ্কটা দিয়ে আছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে, বা এই যে গলিয়ে শব্দটা আমরা পেয়েছি তার মানে হচ্ছে আয়তন বার করতে হবে, দুটো যা করবো এবার আয়তন। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি বলতে এখানে গোলক পাওয়া যাবে হিসাব করে। বেশ, তাহলে আমরা 8 সেমি নিরেট গোলকের ব্যাসার্ধটা কি আছে এটা আমরা আয়তন নির্ণয় করব। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন একবারে লিখে দিলাম, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। নিশ্চয়ই আমাদের আয়তনের সূত্র জানা আছে, গোলকের কি না 4/3 পাই r। এই r বলতে কি, r বলতে ব্যাসার্ধ, 8 সেমি আছে, তাহলে আমরা লিখে দিলাম 4/3 পাই মানে হচ্ছে 22/7, r বলতে এখানে কত 8 সেমি আছে, তাহলে 8 সেমি এত কি এখন সেমি আছে ঘন সেমি, ঘন সমান আমরা কি লিখলাম 4/3 গণিত 22/7 গণিত 8 কি মানে হচ্ছে 8 গণিত 8 গণিত 8 ঘন সেমি। এটা নিরেট 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এবার কি বলেছে, গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলেছে, তাহলে প্রতিটি গুলি বলতে এখানে কয়টি গুলি তৈরি করা যাবে, তাহলে গুলির ব্যাসার্ধ কত না 2 সেন্টিমিটার আছে, তাহলে 2
না 1 সেন্টিমিটার আছে, তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাস দিয়েছে 1 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 1/2 সেন্টিমিটার। যেহেতু এখানে একক, এখানেও সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার আছে, তাহলে আমাকে বেশি ঝামেলা করতে হচ্ছে না। তাহলে প্রতিটি গুলির ব্যাসার্ধ, প্রতিটি গুলির ব্যাসার্ধ হচ্ছে 1/2 সেন্টিমিটার। তাহলে প্রতিটি গুলির, অতএব প্রতিটি গুলির আয়তন কত হবে? আয়তন মানে হচ্ছে, গুলি বলতে এখানে গোলককে বোঝানো হয়েছে, 4/3 পাই আর। আমি লিখে দিলাম 4/3 পাই মানে 22/7, আর বলতে এখানে হাফ, হাফের ঘন সেমি, এখানে সেমি আছে তাহলে ঘন সেমি হবে। তাহলে 4/3 গণিত 22/7 গণিত 1/2 গণিত 1/2 গণিত 1/2, এত ঘন সেমি। এবার দেখো একটা গুলির এত, আর টোটাল আয়তন হচ্ছে এইটা, তাহলে এইটাকে গলিয়ে এটা তৈরি করছি, তাহলে আমাকে গুলির সংখ্যা বার করতে বলেছে। অতএব গুলির সংখ্যা হবে, গুলির সংখ্যা তার মানে কি, কোনটাকে গলিয়ে কি জিনিস তৈরি করছি, এটাকে গলিয়ে এটা তৈরি করছি, তাহলে যেটাকে গলানো হচ্ছে তাহলে এটাকে গলিয়েছি, তার আয়তন লিখে দেবো। এইটার আয়তন আর এইটার আয়তন, যদি এই আয়তনটাকে যদি এই আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা গুলির সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে গুলির সংখ্যা সমান কত লিখবো? এইটা বাই 4/3 গণিত 22/7 গণিত 8 গণিত 8 গণিত 8, আর এখানেও দেখো 4/3 গণিত 22/7 গণিত হাফ গণিত হাফ গণিত হাফ। দেখো 4/3 পাই, 4/3 পাই, 22/7 22/7 কাটলাম। এখানে যদি তোমরা মানটা না বসাতে আরো ভালো হতো, 4/3 পাই রেখে দিতাম। এরপর দেখো 8 গণিত 8 গণিত 8, আর এই হাফ, এই দুইটা তো উপরে চলে যাবে, তাহলে আমাদের উপরে থাকবে কত? 8 গণিত 8 গণিত 8 আছে, এই 2 আর 8 কেটে দিয়ে কাটা যাবে না, এই 8, আর এই দুইটা তো নিচেই আছে, নিচেই থাকলে উপরে চলে যাবে, তাহলে এখানে কতগুলো 2 উপরে যাবে? 3টে 2, আর নিচে কি থাকলো? কোনো সংখ্যাই থাকলো না, দেখো 2 গুলো তো উপরে গেল, উপরে তো 1 থাকলো, নিচে কোনো সংখ্যা থাকলো না, আমরা 1 লিখতে দিই। তাহলে 8 8 8 এই কটা যদি আমরা গুণ করি, অর্থাৎ 8 8 64, আর এইদিকে 64, 64কে আমাকে 64 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 4 4 24 25, 6 4 24, 6 6 36 38, 6 9 0, অর্থাৎ 4096, 4096। তাহলে গুলির সংখ্যা এতটি। তাহলে এখানে কি লিখতে হবে? যে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, অতএব 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 4096টি গুলি তৈরি করা। কি করলাম আমরা? প্রথমে আমরা দেখো, প্রথমেই দেওয়া ছিল 8 সেমি ব্যাসার্ধ, যদি এটা ব্যাস থাকতো তাহলে আমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে হতো। তাহলে ব্যাসার্ধ দিয়ে আছে, তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা জানি, যে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 গণিত পাইয়ের মান 22/7, আর এর মান 8 তার কিউব ঘন সেমি, তাহলে এত ঘন সেমি হয়ে যাবে, যেহেতু কাটাকাটি করতে পারছি না, এত ঘন সেমি। এবার প্রত্যেকটি গুলির ব্যাসার্ধ, ব্যাস দিয়ে আছে, তার মানে ব্যাস 1 সেন্টিমিটার ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যাবে, হাফ সেমি। তাহলে প্রতিটি গুলির আয়তন কত? 4/3 পাই আর কিউব। প্রতিটি গুলির আয়তন কেন করছি না? এটা গলিয়ে আরেকটা জিনিস তৈরি করছি। যখনই কোনো জিনিসকে গলানো হবে তখন নিশ্চয়ই তাদের আয়তন দুটো সমান দেখাতে হবে। তাহলে এটার গুলো আয়তন করলাম, এটারও আয়তন করলাম, এই যেটাকে গলানো হচ্ছে, তার মানে এইটাকে 8 সেন্টিমিটার ব্যাসার্ধটাকে গলানো হচ্ছে দিয়ে এইগুলো তৈরি করছি, তাহলে এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমরা গুলির সংখ্যাটা পেয়ে দেবো। যদি বলতে এখানে প্রতিটি গুলি না বলে যদি বলতে একটা গোলক তৈরি করেছে, এখানে শঙ্কু তৈরি করা হচ্ছে,
তাহলে শঙ্কুটির আয়তন বার করতে হবে আমাকে। এই শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দিয়ে যে আয়তন, সেই শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমরা শঙ্কুর সংখ্যাটা পেয়ে যাবো। নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারলাম। এই পরবর্তী অঙ্কটায় আমরা চলে যাবো। ছয়ের কি আছে দেখি। ছয়ের বলেছে একটি বিরেট লম্বায়িতাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য বলতে এখানে উচ্চতাটাকে বোঝায় 35 সেমি। দণ্ডটি গলিয়ে, তা আবারও দেখো গলিয়ে বলেছে, তাহলে গলিয়ে মানে আমাকে লম্বায়িতাকার দণ্ডের মানে লম্বায়িতাকার দণ্ড মানে চোঙ আর কি, লম্বায়িতাকার চোঙের যেটা দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দিয়ে আছে সেখানে আয়তনটা আমাকে করতে হবে। এই আয়তনটা করে আমাকে কি বলেছে, তাকে গলিয়ে একটা কি তৈরি করছে, শঙ্কু তৈরি করছে। এবং শঙ্কুটির ব্যাসার্ধ বলেছে 8 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার উচ্চতা। এই উচ্চতাটা বলেছে 28 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আয়তন বার করতে হবে আর লম্বায়িতাকার দণ্ডের আয়তন বার করতে হবে, দিয়ে আমাদের আগের মতোই ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের দিয়ে আছে কিসে দেখি, লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ এত সেমি, লৌহ এত সেমি। দিয়ে আছে কি না, এই এইচ দিয়ে আছে। এইচ সমান কত বলেছে, এইচ সমান এটা হচ্ছে দৈর্ঘ্যটাই হচ্ছে এইচ, অর্থাৎ 35 সেন্টিমিটার 35। আর ব্যাসার্ধ আর সমান কত আছে, এটা ব্যাসার্ধ আর সমান বলে দিয়েছে দেখো 32। ব্যাসার্ধই বলেছে, তার মানে আর এত সেমি। তাহলে এইটা নিরেট চোঙে একটি নিরেট লম্বায়িতাকার দণ্ডের লোহার দণ্ড, নিরেট লম্বায়িতাকার দণ্ডে, নিরেট লম্ববৃত্তাকার দণ্ডে আয়তন। গলানো মানেই তুমি আর কোনো রকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে না, দুটোরই আয়তন বার করতে হবে। তাহলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান সূত্র আমরা কি জানি, দণ্ড নিরেট লম্ববৃত্তাকার দণ্ড মানে হচ্ছে চোঙ। তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। পাই মানে বসিয়ে দিলাম, পাই মানে 22/7। কখনো কখনো আমরা যদি পাই না বসাই মানটা, তাহলেও কোনো অসুবিধা নাই, পাই পাই কেটে দিতে পারবো। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এইটা চোঙ গলিয়ে আমরা শঙ্কু তৈরি করছি, সেখানে নাহলে পাই আছে। এইটা গলিয়ে যদি আমরা বলি যে একটা তোমার ঘনক তৈরি করবো, তখন তো পাই থাকবে না, সেই জন্য পায়ের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আর কত আছে, আর দেখ এখানে 32, তাহলে 32 স্কোয়ার হয়ে যাবে। এইচ কত, এইচ মানে 35। তাহলে আয়তন মানে ঘন, এখানে সেমি আছে তাহলে ঘন সেমি হয়ে যাবে, ঘন সেমি। তাহলে আমরা কি 22/7 গুণিত 32 গুণিত 32 স্কোয়ার মানে 32 গুণিত 32 গুণিত কত 35 ঘন সেমি। দেখো 7 একে 7, যেটা কাটতে পারবো সেটা দেবো। তাহলে থাকছে কি 22 গুণিত 32 গুণিত 32 গুণিত 5 ঘন সেমি। এইটা গুণ করা দরকার। এবার আমরা কি করেছি, এটা নিরেটটার লম্বায়িতাকার দণ্ডের আমরা আয়তনটা বার করি। এবার কি বলেছে, এটাকে গলিয়ে কি করতে বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা হবে। এবার শঙ্কু আছে, শঙ্কু বলেছে, এটাকে গলিয়ে একটা শঙ্কু তৈরি করেছে, কতগুলো শঙ্কু তৈরি হবে। তাহলে এখানে এর উচ্চতাটা হচ্ছে, এর এইচ কত দিয়ে আছে, এটা হচ্ছে শঙ্কু, এটা চোঙ, এটা চোঙ আর কি, আর এটা হচ্ছে আমরা শঙ্কু ছবি আঁকছি। শঙ্কুর এইচটা কত বলে দিয়েছে, দেখো বলেছে 28 সেমি উচ্চতা বিশিষ্ট, তাহলে 28 সেমি। আর আরটা কত, আর দেখো বলে দিয়েছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ বলে দিয়েছে মানে আর, আর ব্যাস দেওয়া থাকলে তাকে আবার অর্ধেক করতে হবে, দিয়ে তবে ব্যাসার্ধ হবে 8 সেমি। তাহলে শঙ্কুর অতএব প্রতিটি শঙ্কুর, এক একটা শঙ্কুর, এখানে আমরা লিখব প্রতিটি শঙ্কুর আয়তন, আয়তনের সূত্র কি, শঙ্কুর না 1/3 পাই আর স্কয়ার এইচ।
1/3 পাই আর স্কয়ার হয়েছে, তাহলে বেশ 1/3 লিখে দাও, 22/7 লিখলাম। আর মানে কত, আর মানে 8, 8 এর স্কয়ার লিখে দিলাম। এইচ কত, 28 দিয়ে আছে, 28 লিখে দিলাম। এত তাহলে কি হবে, এটারও ঘনসেমি। দেখো একক দুটোরই সেমি আছে, তাহলে খুব সুবিধা। সেন্টিমিটার যদি না থাকতো তাহলে আমাকে একই এককে নিয়ে আসতে হতো। তাহলে 1/3 গণিত 22/7 গণিত 8 স্কয়ার, মানে একবারে তুমি 64 লিখে দিতে পারো, 8 স্কয়ার 64 গণিত 7 একে 7, 7 4 আর তো কাটছে না, তাহলে এখানে কি উপরে কি থাকলো না 22 গণিত 64 গণিত 4 আর তলায় আছে 3, এই তিনটে এত ঘনসেমি। এবার আমাদের কি চেয়েছে, কতগুলো শঙ্কু তৈরি করা যাবে, তাহলে শঙ্কুর সংখ্যা লিখব। অতএব শঙ্কুর সংখ্যা, শঙ্কুর সংখ্যা মানে হচ্ছে কোনটা লম্ব থেকে দণ্ড গলাচ্ছি, তার মানে এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ, যেটা গলানো হচ্ছে তার আয়তন কত না 22 গণিত 32 গণিত 32 গণিত 5, দেখো ঘনসেমি। আর এখানে কি আছে 22 গণিত 64 গণিত 4, আর তলায় কি আছে, তলায় দিয়ে আছে কত, তলায় দেখো এই 3টা আছে, 3টা তলায় থাকা মানে উপরে চলে যাবে, এই 3টা তলায় আছে মানে উপরে চলে যাবে। এবার আমরা একটু কাটাকাটি করব, দেখো 32 একে 32, 32 2 64, দেখো 22 22 কেটে দিলাম, আর কি কাটবো, আর 8, 4 একে 4, 4 8 32, 2 একে 2, 2 4 8, তাহলে 4 5 20, 3 20 60, মানে 60। তাহলে আমাদের কি লিখতে হবে, 60টি শঙ্কু তৈরি করা যাবে। কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে, অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এখানেও ঘন সেন্টিমিটার ছিল, এটাও ঘন সেমি, এদিকেও ঘন সেমি, এগুলো কেটে এত হলো, তাহলে 60টি থাকলে 60টি শঙ্কু তৈরি করা যাবে। এরপর আমরা এর পরবর্তী অঙ্কটাই চলে যাই। দেখো 7এরটা বলেছে যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক, তাহলে ঘনকটা আঁকার চেষ্টা করি আগে, ঘনক আঁকি। দেখো বলেছে তার ঘনক মানে হচ্ছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান 4 প্রতিটি ঘনকের বাহু দৈর্ঘ্য, ঘনকের বাহু দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে 4.2 ডেসিমিটার। এবার কি বলেছে যে এই কাঠ ঘনক থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বায়িতকার শঙ্কু তৈরি করবে। তাহলে দেখো এই কাঠটার ভিতরে যদি আমরা একটা শঙ্কু তৈরি করতে যাই, তাহলে সব থেকে বড় মাপের যে শঙ্কুটা তৈরি করব, তাহলে তার ব্যাসার্ধটা হয়ে যাবে, ভূমিতলের ব্যাসার্ধটা হয়ে যাবে, দেখো যে বাহু দৈর্ঘ্যটাই হচ্ছে এই শঙ্কুটার, যেখানে আমরা শঙ্কুটা তৈরি করছি, আর উচ্চতাটা হয়ে যাবে এই পর্যন্ত আমরা একটা শঙ্কু তৈরি করতে পারবো। এখানটা হচ্ছে কি এই শঙ্কুটি এরকম ভাবে আমরা একটা দাগ দিয়ে নিয়ে আমরা বাকি অংশটা যদি কেটে ফেলে দিই, তাহলে আমরা সব থেকে বড় মাপের শঙ্কু তৈরি করতে পারবো। তাহলে বড় মাপের যে শঙ্কুটি তৈরি করা হচ্ছে তার ভূমিতলের ব্যাসটা হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্য। ভূমিতলের ব্যাসটা দেখো
শঙ্কু সবচেয়ে বড় মাপে যে শঙ্কু কাটা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভূমিতলে সবচেয়ে বড় মাপের যে শঙ্কু কাটা যাবে তার বলতে শঙ্কু কাটা যাবে তার অর্থাৎ শঙ্কু ভূমিতলে ব্যাস, এই ভূমিতলের ব্যাসটাই হচ্ছে, দেখো শঙ্কুর ব্যাসটা হচ্ছে কি না ঘনকটি বাহুত, তাহলে তার বলতে শঙ্কুর ভূমিতলের ব্যাসটা হচ্ছে কি না ঘনকের বাহুত। তাহলে ব্যাসটা কত হলো, ব্যাসটা কত হবে 4.2 ডেসিমিটার হবে। অতএব ব্যাসার্ধ কত হবে, অতএব ব্যাসার্ধটা r ধরে নিই, তাহলে r ব্যাসার্ধটা আমরা সাধারণত r ব্র্যাকেটে লিখে দিলাম, তাহলে ব্যাসার্ধটি কত, ব্যাসের অর্ধেক অর্থাৎ 4.2/2 সমান 2.1 ডেসিমিটার। তাহলে সবচেয়ে বড় মাপে যে শঙ্কুটি তৈরি করা যাচ্ছে তার ব্যাসার্ধটা হচ্ছে, ব্যাসটা হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে তার অর্ধেক হয়ে যাবে 2.1 ডেসিমিটার। আর এবং উচ্চতাটা কি না এইটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে উচ্চতাটা মানে কি, শঙ্কুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে শঙ্কুটির উচ্চতাটা, মানে হচ্ছে এই ঘনকটির বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতাটা হচ্ছে কি ঘনকের বাহু, কারণ এইখান থেকে এই পর্যন্ত আমরা কাটবো, একবার উপর থেকে একবার নিচে পর্যন্ত কাটছি, তার মানে হচ্ছে এইটা h, আর h মানে কত হলো, এটা h মানে কত হলো, h মানেই হচ্ছে দেখো টোটাল উচ্চতাটা, তো এই উচ্চতাটাও তো তার 4.2 সেন্টিমিটার, তাহলে h মানে হচ্ছে 4.2 ডেসিমিটার, আর এটা হচ্ছে r মানে কত হলো না 2.1 ডেসিমিটার। এখন শঙ্কুর r জানি, h জানি, তাহলে শঙ্কুর উচ্চতা আমরা বার করতে পারবো, ঘনকের বাহু দৈর্ঘ্যটা কত হলো 4.2 ডেসিমিটার। তাহলে উচ্চতাটা আমরা সাধারণত কি ধরে থাকি h। তাহলে শঙ্কুটির আমাদের ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা জানা গেল, তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধ দুটোই জানার জন্য আমরা শঙ্কুর আয়তন বার করতে পারবো। অতএব শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই r² h। এবার দেখে দেখে মানগুলো বসান, 1/3 গণিত 22/7 গণিত r বলতে কি r মানে 2.1 স্কয়ার ইনটু h মানে কত 4.2, দেখো ডেসিমিটার আছে তাহলে ঘন ডেসিমিটার হবে, সমান 1/3 গণিত 22/7 গণিত 21 স্কয়ার মানে হচ্ছে 2.1 গণিত 2.1 গণিত 4.2 ঘন। দেখো আমরা যদি এবার একটু কাটাকাটি করি, 7 একে 7, 7 6 42, দশমিক যদি তুলে দাও বেশি ভালো হবে, দশমিকটা তুলে দেওয়াই ভালো, তারপর পরের লাইনে কাটাকাটি করব। তাহলে এটাকে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমরা কি পাবো না 1/3 গণিত 22/7 গণিত 21/10 গণিত 21/10 গণিত 42/10। কারণ দশমিক তুলছি, দশমিকের পর একটা সংখ্যা বলে একের পিঠে একটা শূন্য হবে। এবার আমরা কাটাকাটি করি, 7 একে 7, 7 3 আর দেখো 3 3 কেটে দিলাম, তাহলে আমাকে গুণ করতে হবে 22 এর সঙ্গে 21, গুণগুলো ঝামেলা, 22 22 এর সঙ্গে 21, তারপর আবার 42 গুণ হবে, 22 22 2 44 2 6 4, একে আমাকে আবার 42 দিয়ে গুণ, 42 দিয়ে গুণ, 2 2 4 2 6 12 আর 2 4 8 একে 9, 4 2 8 4 6 24 24,
6 24, 4 4 16, 17 18, 4 0 9 4 13 14 19, 19,404 সমান 19,404 বাই কত, একটা দুটো তিনটে 100 মানে 1000, আর 1000 দিয়ে ভাগ করা মানে হচ্ছে দশমিক একবারে কোনো জায়গায় না থাকা মানে একবারে শেষে আছে, সেখান থেকে তিনটে শূন্য আছে বলে 3 ঘর বাঁ দিকে চলে আসবে, তাহলে 19.404 ঘন ডেসিমিটার। দেখো 19,404 এটা একবারে শেষে দশমিক আছে, এবার দশমিক ক ঘর সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, ভাগ করলে ডান দিক থেকে সরে আসবে কত না 3 ঘর, তাহলে 1 2 3, তাহলে 19 এর পরে দশমিক হবে 19.404 ঘন ডেসিমিটার। আবার তোমরা যদি এটাকে সেন্টিমিটার করে নিতে তাহলে আর দশমিক হতো না, তখন একবারে তোমার এককটা সেন্টিমিটার লিখে দিতে হতো। এখানে তো কিছু বলে দেয়নি যে শঙ্কুটি পাওয়া যাবে তার আয়তন কত, আমরা ঘন ডেসিমিটার করে দিতে পারি। কেউ যদি মনে করতো যে এটা আমরা ডেসিমিটারটাকে সেন্টিমিটার করবো তাহলে কিন্তু আর দশমিকটা আসবে না, তখন উত্তরটা হবে 19,404 ঘন সেন্টিমিটার। আজকে এই পর্যন্তই থাকছে, আমরা পরবর্তী ভিডিওতে অন্য জিনিস নিয়ে আবার আলোচনা করব। আর তোমরা নিজেরাও চেষ্টা করবে অন্যান্য অঙ্কগুলো, এখানে অনেক ধরনের অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, একটু উদাহরণের অঙ্কগুলো তোমরা একটু করবে, আর প্রত্যেক দিন আমাকে 5টা করে অঙ্ক দেখাবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।